আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়। দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিখ্যাত দর্শন হচ্ছে দারিদ্র্যকে জাদুকরে পাঠানো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে দারিদ্র্য বিমোচনের একটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। বাস্তবতা হচ্ছে সে সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। তার আমলে দেশে নতুন করে ৩০ লাখ লোক দরিদ্র হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সৃষ্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। ঠিকভাবে দায়িত্ব সামাল দিতে নিজের পছন্দমতো উপদেষ্টা পরিষদ ও বিশেষ সহকারী নিয়োগ দেন। উপরন্তু বিএনপি, জামাত, এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক ও ছাত্র শক্তিগুলোর ব্যাপক সমর্থন ছিল তার প্রতি, যে কারণে ঘনে ধরা রাষ্ট্রীয় কাঠামোয় ব্যাপক সংস্কারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, দুর্নীতি প্রতিরোধ, ব্যবসা বাণিজ্য সহ আর্থিক খাতে স্থিতিশীলতা আনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির ব্যাপক সুযোগ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি সেই সুযোগ নিতে ব্যর্থ হয়েছেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওর শেষে রয়েছে দারুণ চাঞ্চল্যকর কিছু তথ্য যা আপনাদের সাথে বিশ্লেষণ করতে চাচ্ছি। দেখেন, তিনি যে এই নির্বাচনটা করেছেন, এটা 100% তিনি পাতানো একটা নির্বাচন করেছেন এবং এক প্রকার যে বিএনপিকে জিতিয়ে দেওয়ার জন্য কিন্তু নির্বাচনটা করেছেন। আপনারা একটু লক্ষ্য করেন, আমি আপনাদের কিছুটা ধরিয়ে দেই। দেখেন, প্রায় 53টা আসনে আপনার বিএনপি মাত্র 2000-3000 ভোটে জিতেছে। 32টা আসনে বিতর্ক রয়েছে নির্বাচনে। তিনি নাকি স্বচ্ছ নির্বাচন করার জন্য প্রস্তুত ছিলেন। এই নির্বাচনটা নাকি বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে। আমি মনে করি এই নির্বাচনটা একদম শেখ হাসিনার চেয়ে সবচেয়ে বাজে একটা নির্বাচন হয়েছে। শেখ হাসিনা কিন্তু বলতে পারেন যে সে স্বৈরতান্ত্রিকভাবে তার অধীনে নির্বাচন করেছিল। সেখানে যখন রাতে সিল পিটাতো, এখানেও হয়তো বা সিল পিটানে, তাও কিছু কিছু সেন্টারে সিল পিটানো হয়েছে, কিন্তু এখানে আবার তিনি এই শেখ হাসিনার মতোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তিনি সেটাই করেছেন। অর্থাৎ নির্বাচনটা ঠিকই হয়েছে, কিন্তু ফলাফল ঘোষণায় তিনি ব্যাপক দুর্নীতি করেছেন এবং ইসি, ইলেকশন কমিশনার আসলে এই ত্রুটির জন্য দায়ী। তাদের হয়তোবা আজ বা কাল এর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। দেখেন, আমরা মানুষ, আমাদের কিন্তু ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমরা হয়তোবা এমন ভুল করা উচিত না যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনে কষ্ট দিয়ে তারপর একটা অন্যকে জিতিয়ে দিয়ে আরেকজনকে একে জোর করে ঠকানো, এটা কিন্তু কোনো দেখেন ফেয়ার হতেই পারে। একটা মাঠে যদি খেলা হয়, খেলায় হয়তো বা এক দল হারবে, এক দল জিতবে, এটাই স্বাভাবিক, মেনে নিতে হবে। কিন্তু এই হারটা যদি মনে করেন একতরফা হয়ে যায়, একজনের পক্ষে সমস্ত লোক যদি চলে যায় এবং খেলাটা যদি তারাই যদি গোল দেয়, তাহলে সেটার কিন্তু মজা থাকে না। এবারের নির্বাচনটাও ঠিক এরকমের তদ্রূপই হয়েছে, এবার মজার হলো না। তারপরও দেখেন যে জামাত দল যতটা খুঁড় দিয়েছে তা সত্যি অসাধারণ বলতে গেলে, কারণ তারা যেভাবে নিজেকে মেলে ধরেছেন, তারপরেও 76টা সিট তারা পেয়েছে। জামাত এককভাবে পেয়েছে 67টা এবং এনসিপি আরও মিলে তারা 76টা সিট পেয়েছে। এটা কিন্তু ব্যাপক বিশাল সিট, যদিও তাদেরকে জোর করে এক প্রকার ঠকানো হয়েছে। এবং তারেক জিয়ার চোখে ঘুম ছিল না, চোখে নাকে পানি এসে গেছে যে তাই সামান্য জামাতের সাথে নির্বাচন করার ক্ষেত্রে। কিন্তু এই যে দুর্নীতিটা করলো, এর জন্য দায়ী কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন তারেক জিয়ার সাথে বসে, যে বলছে সিট ভাগাভাগি করে এভাবে দেবে, যে 70-80টা সিট দেবে। এটা কিন্তু ওই যে বনি আমিন আছে একজন ইউটিউবার, আপনারা জানেন, তারা কিন্তু বলে দিয়েছে। আপনারা দেখবেন ওই পিনাকি দাদার ভিডিওগুলো দেখবেন এবং আপনারা ইলিয়াস হোসেনের ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ তথ্য সেখানে দেওয়া হয়ে গেছে। এবার আসি, ডাক্তার মোহাম্মদ ইউনূস কেন ব্যর্থ হয়েছেন সেটা আপনাদের সাথে আলোচনা করি। বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল
বায়েজ বলেন, তিনি একজন ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতিবিদ হিসেবে সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াবে, অথচ তার সময়ে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। প্রবাসী আয় ও রিজার্ভ বৃদ্ধি ছাড়া অর্থনীতির সব সূচকই ছিল নিম্নমুখী। ব্যবসা বাণিজ্য ছিল আস্থার সংকট, শিল্প কারখানাগুলো উৎপাদিত ছিল নিম্নমুখী, না ছিল কোনো নতুন উদ্যোগ, না এসেছে দেশি বিদেশি বিনিয়োগ। উল্টো দেশের বেকারত্ব না গরিব মানুষের সংখ্যা বেড়েছে। আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংকের হিসাব পেয়ে প্রায় 30 লাখ নতুন দারিদ্র হয়েছেন ডক্টর ইউনূসের আমলে। ব্যক্তি খাতের গড় বিনিয়োগ 4 দশকের মধ্যে সর্বনিম্ন 2024 সালের জুন পর্যন্ত বেসরকারি খাতের গড় বিনিয়োগ হার ছিল জিডিপির 24%। 2025 সালের জুনে তা কমে 22.48% নেমে আসে। বেসরকারি খাতে বিনিয়োগ এক বছরে প্রায় 1.5% পয়েন্ট পতনের ঘটনাটি ছিল গত 4 দশকের মধ্যে নজিরবিহীন। 10 বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি। শুধু যে বেসরকারি বিনিয়োগ কমেছে তা নয়, সরকারি বিনিয়োগ গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিবেদন অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন ছিল গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারি বিনিয়োগ হিসাবে পরিচালিত এডিপি বাস্তবায়নের হার জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ছিল 11.5%। গত 10 বছরে এর চেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়নি। খেলাপির ঋণের হার বিশ্বের সর্বোচ্চ। 2025 সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে 30 সেপ্টেম্বর দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের স্থিতি 6,44,515 কোটি টাকায় ঠেকেছে, যা বিতরণকৃত ঋণের 35.73%। আগের বছরের ডিসেম্বর শেষে বিতরণকৃত ঋণের 20.2% খেলাপি ছিল। এর মধ্যে ব্যাংক খাতে যে পরিমাণ খেলাপি ঋণ বেড়েছে তা নজিরবিহীন। গবেষণা সংস্থার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন বিশ্বের সর্বোচ্চ। 23 লাখ কোটি টাকার ঋণের বোঝা নির্বাচিত সরকারের ঘাড়ে। 23 লাখ কোটি টাকার ঋণের বোঝা রেখে বিদায় নিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2024 থেকে 2025 অর্থবর্ষ শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ ছিল 22,50,904 কোটি টাকা। চলতি অর্থবছরে জুলাই ডিসেম্বরের মেয়াদে ব্যাংকিং উৎস থেকে 61,148 কোটি টাকা নিয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। এর টাকাগুলো কোথায় এবং কি করেছেন টাকাগুলো? না আবার ওই যে সরকারের মতো, যে আওয়ামী লীগ সরকারের মতো তিনিও কি পাচার করেছেন? প্রশ্ন আপনাদের কাছে, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এছাড়া আলোচ্য সময়ে আরও প্রায় 13,000 কোটি টাকার বিদেশি ঋণ নেওয়া হয়েছে। মজুরি হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি। ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল 8.5%। একই সময়ে মজুরির বৃদ্ধির হার ছিল 8.1%-এর নিচে। দেখা যাচ্ছে ভোক্তার মজুরি বাড়ার হারের চেয়ে মূল্যস্ফীতির হার এখনও বেশি। এ কারণে মানুষের আয়ের চেয়ে খরচ বেশি হচ্ছে। কমেছে ক্রয় ক্ষমতা, অথচ মূল্যস্ফীতি কমাতে সরকারি নীতি নির্ধারণী সুদের হার বাড়িয়ে রেখেছে। এর ফলে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে গেছে। বেসরকারি খাতের ঋণ সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বেড়েছে ব্যবসা বাণিজ্য পরিচালনা ব্যয়। অর্থনীতির সব সূচক এখন পর্যন্ত নেমে এসেছে। তখন বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিদেশি ভাষণে এই রিজার্ভ বৃদ্ধির বিষয়টি গৌরবের সঙ্গে উল্লেখ করেছেন। অর্থনীতির আস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এখন যাওয়ার সময় স্বস্তি পাচ্ছি যে আমরা আস্থার মোকাবিলা করতে পেরেছি। কি পেরেছেন? আমার তো তাকে নিয়ে অনেক সন্দেহ হয়। তিনি কি টাকা পাচার করেছেন কিনা সেটা কিন্তু একটা খতিয়ে দেখতে হবে, সেটা কিন্তু বিষয়। তিনি কিন্তু তড়িঘড়ি করে একদম বলতে গেলে যে বিএনপিকে হাতে ধরে এবং জিতিয়ে তারপর কিন্তু তিনি চলে যাচ্ছেন, অর্থাৎ বিএনপির ঘাড়ে কিন্তু এগুলো দিয়ে যাচ্ছেন আমার মনে হয়। যাই হোক, আমাদের রিজার্ভের পরিমাণ এখন 34 বিলিয়ন ডলার। প্রবাসীদের রেমিটেন্সের টাকার রিজার্ভ বাড়ছে। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে।
ডক্টর ইউনূসের এই রিজার্ভ রাজনীতির সমালোচনা করে যুক্তরাষ্ট্রের বসবাসরত শিক্ষক ও গবেষণা ডক্টর লুবনা তুরিন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, রিজার্ভ কোনো রাষ্ট্রের লক্ষ্য না, এটা একটা উপকরণ। লক্ষ্য হওয়া উচিত উৎপাদন ক্ষমতা, কর্মসংস্থান, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং সর্বোপরি নীতিগত স্বাধীনতা। চমৎকার কথা বলেছেন তিনি। রিজার্ভ বাড়ছে কিনা এ প্রশ্নের চেয়েও কনসার্নিং হচ্ছে এ রিজার্ভ কোন দামে তৈরি হচ্ছে, কার ক্ষতির বিনিময়ে এবং ভবিষ্যৎ রাষ্ট্রকে কোন কাঠামোর আটকে রেখে। এ গবেষকের মতে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আমদানি সংকুচিত করে, শিল্প খাতকে চাপে ফেলে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে রাষ্ট্রকে শক্ত দেখানোর জন্য রিজার্ভ বাড়ানোর দিকে মনোযোগী ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চমৎকার কথা বলছেন। প্রতিশ্রুতির দায় ও সুবিধার গ্রহণ দায়িত্ব গ্রহণ করে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে ডক্টর ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন, যার লক্ষ্য হবে দুর্নীতি, লুটপাট ও গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। সংশ্লিষ্টদের মতে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান ছাড়া তিনি তার দেওয়া সব প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। তার আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ তার সরকারের উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। দুদক অভিযোগ তদন্ত করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যে সম্পদের হিসাব দিয়েছেন তা নিয়েও রয়েছে জনমনে সন্দেহ বিস্তার প্রশ্ন। এমনকি তিনি প্রধান উপদেষ্টার পদে অসীন থেকে তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কর ছাড়া সহ বিভিন্ন সুবিধা দেওয়ারও অভিযোগ রয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন ও অর্থ পাচারের মামলা দ্রুত খারিজ হয়ে যাওয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর মওকুফ ও সরকারিভাবে ব্যাংকে শেয়ার পরিমাণ 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। এছাড়া গ্রামীণ গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান দ্রুত সরকারি অনুমোদন ও বিশেষ সুবিধা পায়। এর মধ্যে রয়েছে ঢাকা শহরে গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি। সচেতন মহলের অভিমত, ডক্টর ইউনূস বিদায়ী ভাষণে কতগুলো অধ্যাদেশ জারি করেছেন আর কি পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রচার করলেও এসব সুবিধা নেওয়ার বিষয়ে কোনো জবাব দেননি। 18 মাস অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্বে থাকলেও তিনি দেশের গণমাধ্যমের সঙ্গে সরাসরি কোনো সংবাদ সম্মেলন করেননি। কেবলমাত্র তার পছন্দের কিছু সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন, সাক্ষাৎকার দিয়েছেন। 11টি সংস্কার কমিশন করে হাজার হাজার পৃষ্ঠার সুপারিশ নিয়ে রাষ্ট্রের টাকায় টাউস সাইজের গ্রন্থ প্রণয়ন করলেও যেসব সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেননি, তার আমলে দেশের দুটি প্রধান সারির গণমাধ্যমের ভিতরে সাংবাদিক রেখে মব সৃষ্টি করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি সরাসরি কোনো নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন। ভিন্ন মত পোষণের কারণে তার আমলেও একাধিক সাংবাদিকদের জেলে পাঠানো হয়েছে। ধর্মীয় ঘৃণা ছড়ানোর পাশাপাশি মাজার মন্দির ভাঙ্গার ঘটনা ঘটেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ধর্মের দোহাই দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার সময়ে মব সৃষ্টির মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের প্রমাণ ও নথিপত্র সহ অনেক ভাস্কর্য বিনষ্ট হলেও তিনি নীরব থেকেছেন। তিনি বিশ্বব্যাপী যে 3-0 শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ নিয়ে প্রচারণা চালিয়েছেন, নিজে সরকার প্রধানের দায়িত্ব থেকেও তা অর্জন করতে পারেননি। বরং তার সময় দারিদ্র্য ও বেকারত্ব দুটিই বেড়েছে। সব কিছুর পর ডক্টর ইউনূস যখন আবারও তার পুরনো ফর্মে ফিরে যাবেন, তখন তিনি কি এই 3-0 অর্জন বিশ্বকে মনোযোগ দেওয়ার কথা দৃঢ়তার সঙ্গে বলতে পারবেন? সচেতন মহলের এখনই সেটি জিজ্ঞাসা। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে দায়িত্বে তিনি সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি